একটা ভিডিও ইদানিং খুব ঘুরছে অনলাইনে, আর আমি এটা দেখে রীতিমতো অবাক। ভিডিওটাতে রেইন ফরেস্টের ভেতরের একটা চেইন রিয়াকশন বা ধারাবাহিক ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছে। হ্যাঁ, ওই ভিডিওটা আসলেই দারুণ। আমরা তো সাধারণত খাদ্য শৃঙ্খলকে একটা সরল পিরামিড হিসেবে ভাবতে পছন্দ করি, তাই না? ঠিক, কিন্তু শুরুটা হয় ছোট্ট একটা বানরের খাবার খোঁজার চেষ্টা দিয়ে, আর শেষ হয় এমন একটা পরিণতিতে যা কেউ কল্পনাও করতে পারবে না। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ওই ভিডিওর সূত্র ধরে পুরো ঘটনাটাই বিশ্লেষণ করব। একদম। প্রকৃতি যে আসলে কোনো সরল রেখায় চলে না, এই ফুটেজটা তারই প্রমাণ। একটা অতি সামান্য ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, সেটাই এখানে সবচেয়ে আকর্ষণীয়। হ্যাঁ, মানে ভিডিও শুরুতেই দেখা যায় একটা তরুণ, বলতে গেলে অনভিজ্ঞ বানর একটা ঈগলের বাসা থেকে ডিম চুরি করে পালাচ্ছে। এটা তো অনেকটা কারো রান্নাঘর থেকে খাবার চুরি করে পালানোর মতো। হ্যাঁ, শুধু পার্থক্য হলো এখানে রাধুনী নিজেই একজন ভয়ঙ্কর শিকারী। ঠিক বলেছেন, ঈগলটা প্রচন্ড বেগে ধাওয়া করে, কিন্তু বানরটা শেষ পর্যন্ত গাছের একটা ফোকরে লুকিয়ে প্রাণে বেঁচে যায়। আমি ভাবছি, একটা সাধারণ বানর কিভাবে এমন দুর্ধর্ষ শিকারীর হাত থেকে বাঁচলো? ওই যে, এখানে পরিবেশের একটা বড় ভূমিকা আছে। ঈগল যখন খোলা আকাশে ওড়ে, তখন তার বিশাল ডানা আর অবিশ্বাস্য গতি তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। খোলা আকাশে তো তাদের কোনো জবাব নেই। কিন্তু রেইন ফরেস্টের ভেতরে এই বড় ডানাই তার সবচেয়ে বড় দুর্বলতা। ঘন পাতা আর লতা পাতার ফাঁক গলে ওই ডানা মেলে নিখুঁত আক্রমণ করা প্রায় অসম্ভব। ও আচ্ছা, তার মানে এখানে কি বানরটার নিজস্ব দক্ষতার চেয়ে রেন ফরেস্টের ওই ঘন পেঁচানো ডালপালার অবদানটাই বেশি? একদম ঠিক ধরেছেন। এখানে পরিবেশের জ্যামিতিক গঠনটাই বানরটার জন্য একটা ঢাল হিসেবে কাজ করেছে। ঈগলের অ্যারোডাইনামিক সুবিধাটা জঙ্গলের এই ঘন কাঠামোতে পুরোপুরি অকার্যকর হয়ে যায়। ভাবরে, তো বিপদ কেটে গেছে ভেবে বানরটা তো গাছের নিচু ডালে বসে নিশ্চিন্তে একটা ফল খেতে শুরু করে। আর ওই মুহূর্তেই সে সবচেয়ে বড় ভুলটা করে বসে। হ্যাঁ, তাড়াহুড়োয় সে ফলের একটা ছোট টুকরো আর মিষ্টি রস নিচে ফেলে দেয়। আর এই সামান্য উচ্ছিষ্টটুকুই একটা নতুন বিপদের জন্ম দেয়। মানে ইঁদুর, টিকটিকি আর নানা পোকামাকড় জড়ো হতে শুরু করে ওই ফলের টুকরোটা খেতে। এই জায়গাটাতেই ওই ডমিনো ইফেক্টটা পরিষ্কার বোঝা যায়। জঙ্গলের মাটিতে পড়ে থাকা একটা ছোট্ট ফলের টুকরো মূলত একটা আস্ত মাইক্রো ইকোসিস্টেমকে জাগিয়ে তোলে। মানে ওই ছোট জমায়েতটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে। ঠিক তাই। পোকামাকড় আর ইঁদুরের এই জমায়েত হয়তো বানরের কাছে কোনো বিপদের কারণ নয়, কিন্তু এরা মাটিতে যে সূক্ষ্ম কম্পন বা ভাইব্রেশন তৈরি করে, সেটা বনের অন্য শিকারীদের রাডারে ধরা পড়ে। আচ্ছা, তার মানে তারা টের পেয়ে যায় যে খাবার হাজির। হ্যাঁ, বিশেষ করে সাপেরা এই কম্পন আর গন্ধ খুব সহজেই শনাক্ত করতে পারে। আর সেটাই হলো, ওই ইঁদুরগুলোর লোভে সেখানে একটা বিশাল অজগর সাপ হাজির হয়। বানরটা একদম অজান্তেই একের পর এক প্রাণীকে এই মৃত্যু ফাঁদে টেনে আনছে। সম্পূর্ণ অজান্তেই। কিন্তু আসল চমকটা তো এর পরেই আসে। সাংঘাতিক চমক! অজগরটা যখন শিকার ধরতে ব্যর্থ হয়ে বনের স্যাঁতসেঁতে মাটিতে নেমে আসে, তখন একটা প্রাপ্তবয়স্ক চিতাবাঘ তাকে দেখে আক্রমণ করে বসে। আমি একটু থমকে গিয়েছিলাম এই দৃশ্যটা দেখে। যে কারোরই অবাক হওয়ার কথা। হ্যাঁ, কারণ আমরা তো সবসময় চিতাবাঘকে জঙ্গলের অন্যতম শীর্ষ বা এপেক শিকার হিসেবেই জেনে এসেছি। একটা সাপ কিভাবে তাকে হারিয়ে দিল? শক্তির কি কোনো শেষ কথা নেই? এই ধারণাটাই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। বন্য প্রকৃতিতে কেউই চূড়ান্তভাবে সবার ওপরে থাকে না। চিতাবাঘ সাধারণত তার ক্ষিপ্রতা, ওজন আর দাঁতের কামড়ের উপর নির্ভর করে শিকারের ঘাড় মোটকে দেয়। এটা তো তাদের সিগনেচার স্টাইল। কিন্তু একটা বড় সাইজের অজগরের সাথে লড়াইয়ের মেকানিজমটা একদম আলাদা। চিতাবাঘটা প্রথম আক্রমণ করলেও অজগরটা তার পুরো শরীর দিয়ে চিতাবাঘটাকে পেঁচিয়ে ধরে। হ্যাঁ, কনস্ট্রিক্টর সাপেরা মূলত শিকারের রক্ত চলাচল বন্ধ করে দেয়, তাই তো? একদম। প্রতিবার যখন চিতাবাঘটা শ্বাস ছাড়ার চেষ্টা করেছে, অজগরটা তার পেশি চাপ আরো বাড়িয়ে দিয়েছে। ফলে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ও, কি ভয়ঙ্কর! অর্থাৎ চিতাবাঘ তার নিজের চিরচেনা শিকারের কৌশল আর গতির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। সে হয়তো বুঝতেই পারেনি যে এই শিকার তার স্বাভাবিক প্যাটার্নের বাইরে কাজ করে। ঠিক তাই। শিকারী যখন তার নিজের পরিবেশের বাইরের কোনো শক্তির মুখোমুখি হয়, তখন তার এপেক্স স্ট্যাটাস বা শীর্ষ অবস্থান কোনো কাজেই আসে না।
মানে একটু এদিক সেদিক হলেই সব শেষ। হ্যাঁ, সামান্য একটা ফলের টুকরো নিচে না পড়লে ইঁদুর আসতো না। ইঁদুর না আসলে অজগরটা মাটিতে নামতো না, আর ওই চিতাবাঘটার সাথে তার দেখাও হতো না। পুরো ব্যাপারটা একটা দুর্দান্ত থ্রিলারের মতো। এটা আমাদের দেখায় যে প্রকৃতির প্রতিটি প্রাণী, প্রতিটি ঘটনা অদৃশ্য সুতোর মতো একে অপরের সাথে যুক্ত। আর সেটাই এই ভিডিও ফুটেজের সবচেয়ে বড় শিক্ষা। বাস্তুতন্ত্রের ভারসাম্য এতটাই সূক্ষ্ম যে আপাত দৃষ্টিতে গুরুত্বহীন একটা কাজও বিশাল কোনো পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই আলোচনা থেকে আমাদের ভাবার মতো একটা দারুণ বিষয় উঠে আসে। যদি জঙ্গলে একটা বানরের ফেলে দেওয়া ফলের ছোট্ট টুকরো শেষ পর্যন্ত একটা বিশাল চিতাবাঘের মৃত্যুর কারণ হতে পারে, তবে একটু ভেবে দেখার মতো ব্যাপার হলো আমাদের প্রতিদিনের জীবনে এমন কত অদৃশ্য চেন রিয়াকশন ঘটে চলেছে। একদমই তাই। হয়তো আমাদের খুব সামান্য কোনো কাজ বা সিদ্ধান্তই অজান্তে বিশাল কোনো পরিবর্তনের সূচনা করছে, যা আমরা টেরই পাচ্ছি না। এটাই প্রকৃতির এক অদ্ভুত নিয়ম।